ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখছো সায়েন্স ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে 2019 সালে যে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল তার ভৌতবিজ্ঞানের কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। আমি গ্রুপ ডির 4 দাগের 9 থেকে আলোচনা করছি। দেখো কি বলেছে, ডবি রাইনারের ত্রয়ী সূত্রটি লেখো। আর কি বলেছে, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লুরিনকে তাদের জারণ ক্ষমতার ঊর্ধ্বক্রমে সাজাও। তাহলে প্রথমে দেখে নিই, দেখো ডোবে রাইনারের ত্রয়ী সূত্রটা কি আছে না, রাসায়নিক ধর্মের মধ্যে সাদৃশ্য আছে এমন 3টি মৌলকে পারমাণবিক ভরের ক্রমানুযায়ী সাজালে মাঝেরটির পারমাণবিক গুরুত্ব অন্য দুটির পারমাণবিক গুরুত্বের গড় হয়। অর্থাৎ মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্ব তার দুই পাশে যে মৌলগুলো আছে তাদের পারমাণবিক গুরুত্বের গড় হয়। দেখো উদাহরণ হিসেবে আমি কি লিখেছি না, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এরা একই শ্রেণীভুক্ত মৌল এবং পরপর অবস্থিত। দেখা যায় সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব লিথিয়াম ও পটাশিয়ামের পারমাণবিক গুরুত্বের গড়। ঠিক আছে, এবার আমি তোমাদের যে মান দিয়ে করা যাচ্ছে সেটা আমি তোমাদের দেখাবো। কি দেখো, লিথিয়ামের পারমাণবিক গুরুত্ব কত 7, আর পটাশিয়ামের পারমাণবিক গুরুত্ব কত 39। এদের যদি আমি গড় করি তার মানে কি হবে না 39 + 7, আর যেহেতু গড় বলেছে আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, যদি আমি ভাগ করি 2 দিয়ে 39 আর 7-এর যোগফলকে, তাহলে আমার কত হচ্ছে না 23, যেটা কি সোডিয়ামের কিন্তু পারমাণবিক গুরুত্ব। তার মানে এখান থেকে তোমরা বুঝতে পারছো যে মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্ব সবসময় কিন্তু মানে মাঝের মৌলের দুপাশে যে মৌলগুলো আছে তাদের পারমাণবিক গুরুত্বের কিন্তু গড় হয়। আশা করি তোমরা বুঝতে পারলে। কিন্তু এই ডবি রাইনারের ত্রয়ী সূত্রটা একটা নির্দিষ্ট মৌল পর্যন্তই কিন্তু সীমাবদ্ধ থাকে, সেই জন্যই কিন্তু এই সূত্রটা পরবর্তীকালে ব্যর্থ হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারলে। আমি ঠিক যেইভাবে লেখালাম তোমরা ওইভাবে মানে উদাহরণ সহ কিন্তু লেখার চেষ্টা করবে। এবার আসছি, দেখো পরের যে কোশ্চেনটা আছে যেটা বললাম, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ও ফ্লুরিনকে তাদের জারণ ক্ষমতার ঊর্ধ্বক্রমে সাজাও। তোমরা কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেন পূর্ণ বাক্যে লেখার চেষ্টা করো। ঠিক আছে, তাহলে তোমরা কি লিখবে না, জারণ ক্ষমতার ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। কি লিখবে না, আমি তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো ফ্লুরিনের হচ্ছে জারণ ক্ষমতা সব থেকে বেশি, তারপরে ক্লোরিন, তারপরে কি ব্রোমিন, তারপরে কিন্তু আয়োডিন। এইটা কিন্তু জারণ ক্ষমতার ঊর্ধ্বক্রমে যদি আমি সাজাই ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনকে, তাহলে কিন্তু এইটা হয়। কেন হয়? কারণ দেখো জারণ ক্ষমতা মানে তোমরা জানো যে যার যত ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা থাকবে তার জারণ ক্ষমতা কিন্তু সব থেকে বেশি হয়। আমরা যদি খেয়াল করি ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনকে, তারা কিন্তু একটা লাইনে অবস্থিত। তার মানে ওপর দিক থেকে যত নিচের দিকে যাচ্ছে তার মানে আমরা কি জানি যে পরমাণুর কিন্তু ব্যাসার্ধটা বাড়ছে। পরমাণুর যত ব্যাসার্ধ বাড়বে তার মানে কি হবে, বাইরের কক্ষে ইলেকট্রনকে নিউক্লিয়াস যে আকর্ষণ করে তার ক্ষমতাটা কমবে। তাহলে আকর্ষণ করার ক্ষমতাটা কমলে কি হয়, বাইরের কক্ষ থেকে ইলেকট্রন কিন্তু সহজেই বেরিয়ে যেতে পারে। এই ইলেকট্রন বেরিয়ে যাবার ক্ষমতাটাকে কি বলে, বিজারণ ক্ষমতা বলে। তার মানে ওপর দিক থেকে যত নিচের দিকে আসা যাচ্ছে তার মানে কি হচ্ছে যে বিজারণ ক্ষমতা কিন্তু বাড়ছে। তার মানে আমি এখান থেকে কি বলবো না, যদি এটা বলতো যে বিজারণ ক্ষমতার ঊর্ধ্বক্রমে সাজাতে, তখন কিন্তু আয়োডিনের বিজারণ ক্ষমতাটা সব থেকে কিন্তু বেশি হতো। তারপরে কার হতো, তারপরে ব্রোমিন হতো, তারপরে ক্লোরিন, তারপরে কিন্তু ফ্লুরিন। আশা করি তোমরা বুঝতে পেরেছো কোনটা জারণ ক্ষমতা আর কোনটা বিজারণ ক্ষমতা। এবার আসছে পরের কোশ্চেনটা, বলেছে দেখো অথবা দিয়ে যেটা বলেছে, মজলের পরীক্ষার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কি? পর্যায় সারণের ক্ষেত্রে এই সিদ্ধান্তের গুরুত্বটা কি সেটা জানতে চেয়েছে। তাহলে প্রথম আমরা দেখে নিই যে মজলের পরীক্ষার যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেটা কি। কি লিখেছি দেখো, বিজ্ঞানী মজলে তার এক্স রশ্মি বর্ণালী পরীক্ষার সাহায্যে এই সিদ্ধান্তে উপনীত হন যে কোনো মৌলের রাসায়নিক ধর্ম বৈশিষ্ট্যগুলি মৌলের পরমাণুর কেন্দ্রে উপস্থিত পরমাণু ক্রমাঙ্কের ওপর নির্ভর করে, মৌলটির পারমাণবিক গুরুত্বের ওপর নয়। সুতরাং পরমাণু ক্রমাঙ্ক হলো মৌলের মূলগত ধর্মের নির্ণায়ক। ঠিক আছে, তার মানে কি বিজ্ঞানী মজলেই কিন্তু প্রথম ধারণা দেন যে মৌলের মূলগত ধর্মের নির্ণায়ক কিন্তু মৌলটির কেন্দ্রে অবস্থিত পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা। ঠিক আছে,
আর মেন্ডেলিভের পর্যায় সারণীর সূত্র থেকে আমরা কি জানতে পারি যে মৌলের মূলগত ধর্মের নির্ণায়ক কিন্তু মৌলটির পারমাণবিক গুরুত্ব। তার মানে বিজ্ঞানী মোজলে আর মেন্ডেলিভের পর্যায় সারণীর মধ্যে পার্থক্যটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা নেক্সট কোশ্চেনটা যেটা বললাম যে পর্যায় সারণীর ক্ষেত্রে মোজলে যে সিদ্ধান্তটা দেন তার গুরুত্বটা কি, আমি পরের পাতায় দেখাচ্ছি তোমাদের। দেখো সেই সিদ্ধান্ত থেকে কি হয় না, পর্যায় সারণীর ক্ষেত্রে এই সিদ্ধান্ত থেকে পরবর্তীকালে মেন্ডেলিভের, ঠিক আছে, মেন্ডেলিভের পর্যায় সূত্রের সংশোধিত রূপ বা আধুনিক পর্যায় সূত্রটি কিন্তু তৈরি হয়। এটাই তোমরা কিন্তু লিখবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আধুনিক পর্যায় সূত্রটা তৈরি হয়েছে। এবার আসছি পরের কোশ্চেনটা, বলেছে দেখো ধাতব 4-এর দাগে 10-এরটা বলেছে ধাতব তারের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন আর তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহনের মধ্যে দুটি পার্থক্য লেখো। তার মানে তোমরা কিভাবে লিখবে আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো মাঝখানে এরকম লাইন দেবে, এক পাশে লিখবে ধাতব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন আর এক পাশে লিখবে তড়িৎ বিশ্লেষের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন। ঠিক আছে, দেখো এইটা আমি কি বললাম ধাতব, তার মানে আমি এখানটা লিখছি ধাতু আর এদিকটা লিখছি কিন্তু আমি তড়িৎ বিশ্লেষ্য। যেমন হচ্ছে আমি জল লিখতে পারছি, ঠিক আছে, যদিও জলটা কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে কিন্তু পড়ছে। ঠিক আছে, আমি ভাগটা যাচ্ছি না, জাস্ট আমি খালি উদাহরণ দিয়ে তোমাদের বলছি। তাহলে এখানটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য বা আমি শুধুমাত্র বিশ্লেষ্য লিখছি। ধাতুর জায়গায় যেখানে লিখবে সেখানে কিন্তু যখন তোমরা কারেন্টের দেখবে যে তারগুলোর মধ্যে, সেই তারগুলোর মধ্য দিয়ে তড়িৎ পরিবহনটা হয় কেন, কারণ ইলেকট্রন কিন্তু এই তড়িৎ পরিবহনে সাহায্য করে। অর্থাৎ ধাতব তারের তড়িৎ পরিবহন হয় ইলেকট্রনের মধ্য দিয়ে, আর তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন হয় আয়নের মধ্য দিয়ে। অর্থাৎ আয়ন এখানে তড়িৎ পরিবহন করে, এখানে কিন্তু ইলেকট্রন তড়িৎ পরিবহন করে। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আসছি দেখো 2-এর পয়েন্টটা, কারণ এখানে দুটো পয়েন্ট উল্লেখ করতে বলেছে। ধাতুর মধ্য দিয়ে যখন ইলেকট্রন পরিবহন হয় সেক্ষেত্রে আমি যদি উষ্ণতা বাড়াই, উষ্ণতা বাড়ালে কি হয়, রোধ বাড়ে। তার মানে এখানটা তোমরা কি লিখবে, উষ্ণতা বাড়লে রোধ বাড়ে। আর 2 নম্বর যে পয়েন্টটা বিশ্লেষণের মধ্যে সেখানে তোমরা লিখবে যে উষ্ণতা বাড়লে কিন্তু রোধ কমে, যার ফলে কিন্তু তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে যখন তড়িৎ পরিবহন হয় যত উষ্ণতা বাড়া যায় তত কিন্তু আয়নগুলোর গতি বাড়ে, আয়নগুলোর গতি বাড়লেই কিন্তু তড়িৎ পরিবহনটা আরও ভালো হয়, অর্থাৎ বেশি পরিমাণে হয়। তাহলে দুটো পয়েন্ট আমি বলে দিলাম, তোমরা এই দুটো লিখতে পারো বা নিজেদের মতো করেও কিন্তু অন্য পয়েন্ট লিখতে পারো। এবার আসছি পরের কোশ্চেনটা, কি বলেছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার ধাতুর পরিশোধনে অবিশুদ্ধ কপার দণ্ড কোন ইলেকট্রোড রূপে ব্যবহার করা হয়। অবিশুদ্ধ কপার দণ্ড বলেছে, সেটা কিন্তু অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, এবার আসছি দেখো 4-এর 11টা বলেছে ইউরিয়ার শিল্প উৎপাদনে ব্যবহৃত রাসায়নিক পদার্থগুলির নাম ও বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ লেখো। এই সমিত রাসায়নিক সমীকরণ মানে কিন্তু ব্যালেন্স সহ কিন্তু সমীকরণটা লিখতে হবে। তাহলে আমি তোমাদের প্রথম সমীকরণটা লিখে দেখাচ্ছি, তারপরেই কিন্তু পদার্থগুলো আমি তোমাদের বলে দেব। ঠিক আছে, দেখো এটা আমি 4-এর দাগের 11 কোশ্চেনটা করাচ্ছি। তাহলে বলেছে দেখো যে ইউরিয়ার কিন্তু শিল্প উৎপাদন পদ্ধতিটা বলেছে, কিভাবে ইউরিয়াকে ল্যাবে তৈরি করা হচ্ছে ওটা নয়, শিল্প উৎপাদনের জন্য বা ব্যবসায়িক কাজে ইউরিয়াটাকে কিভাবে তৈরি করা হচ্ছে সেটা কিন্তু লিখতে বলেছে। তার মানে আমি প্রথম লিখছি দেখো যে অ্যামোনিয়া প্লাস কার্বন ডাইঅক্সাইড, এই অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইডকে যদি আমি উত্তপ্ত করি, এই তাপের পরিমাণটা কত না 160 থেকে কিন্তু 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর 200 ATM প্রেশার। ঠিক আছে, তোমরা কিন্তু ATM হিসাবে এটা লিখবে, কারণ ATM হচ্ছে চাপের একক। ঠিক আছে, এই অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইডকে যদি আমি উত্তপ্ত করি এবং চাপ দিই 200 ATM, তার মানে কি তৈরি হয়ে যায় না অ্যামোনিয়াম কার্বামেট তৈরি হয়ে যায়। তার সংকেতটা কি না এই COOটাকে আমি কিন্তু ভেঙে লিখছি, অর্থাৎ কিভাবে লিখবো, এরকমভাবে লিখবো। আর এই অ্যামোনিয়াটাকে আমি কিভাবে লিখছি, দেখো অ্যামোনিয়াটা এইখানে লিখছি, এইদিকে একটা NH2 আর এইদিকে লিখছি কিন্তু একটা NH4 আমি কিন্তু লিখে দিচ্ছি। এখানে যেহেতু দুটো নাইট্রোজেন আছে তার মানে এখানে 2 করতে হবে। আশা করি তোমরা ব্যালেন্সটা বুঝতে পারলে।
ঠিক আছে। তাহলে এখানে দেখো নাইট্রোজেনের পরিমাণটা বুঝতে মানে ঠিক আছে এই পাশে আর এই পাশে, আর এইদিকে এবার হাইড্রোজেনটা দেখবো কটা আছে, দেখো 6টা, 3 দুগুণে 6। এখানে দেখি কটা আছে, এখানে 2টো হাইড্রোজেন, এখানে 4টে হাইড্রোজেন, তার মানে 6টা হাইড্রোজেন রইল। এখানে কার্বন একটা, এখানে কার্বন একটা, এখানে অক্সিজেন দুটো, এখানে কিন্তু অক্সিজেন দুটো, তার মানে আমার ব্যালেন্সটা ঠিক রইল। ঠিক আছে। আর এর নামটা কিন্তু নিচে তোমরা অবশ্যই লেখার চেষ্টা করবে। এর নামটা কি বললাম না, অ্যামোনিয়াম কার্বামেট। ঠিক আছে, অ্যামোনিয়াম কার্বামেট আমি কিন্তু লিখে ব্র্যাকেট করে দিলাম। আর একটা কথা আমি তোমাদের বলে দিই, যেটা মানে বলাটা আমার হয়নি তখন, সেটা দেখো লিথিয়ামের পাশে কিন্তু আমি সংকেতটা লিখে দিয়েছি, সোডিয়ামের পাশে সংকেত লিখে দিয়েছি, পটাশিয়ামের পাশেও কিন্তু আমি সংকেতটা লিখে দিয়েছি। এইভাবে কিন্তু তোমরা লেখার চেষ্টা করো, তাহলে কিন্তু লেখাটা ভালো হবে। ঠিক আছে, প্রত্যেকটা জায়গায় লিখতে হবে না, একবার অন্তত লেখার চেষ্টা করো। তাহলে দেখো এই অ্যামোনিয়াম কার্বামেটকে যদি আবার আমি উত্তপ্ত করি, এই তাপের পরিমাণটা কত না 130 থেকে কিন্তু 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই তাপমাত্রায় যদি আমি উত্তপ্ত করি তবেই কিন্তু আমি ইউরিয়াটা পাবো। আর ইউরিয়ার সংকেতটা তোমরা কি জানো, CONH2 ঠিক আছে। এই CO কোথা থেকে আসছে না এই COO থেকে আসছে, তার মানে সি আর একটা অক্সিজেন আমি নিয়ে নিলাম, তাহলে আমি এখানে কিন্তু লিখে দিচ্ছি। এবার দেখো এখানে NH2 কিন্তু দুটো আছে, তার মধ্যে এখানে একটা NH2 আছে, আমি এই পাশে লিখে দিলাম। আর এখানে দেখো NH4 আছে। ঠিক আছে, এই NH4 থেকে আমি কিন্তু NH2টাকে নিচ্ছি, তার মানে এখানে আমি NH2টা লিখে দিলাম। এইটা কি না, এইটা কিন্তু ইউরিয়া। নিচে কিন্তু এই নামগুলো অবশ্যই লিখে দেওয়ার চেষ্টা করবে। তাহলে ইউরিয়া আমি লিখে দিলাম। যোগ দেখো কি কি পড়ে আছে, একটা অক্সিজেন পড়ে আছে, আর এদিকে কি দুটো নাইট্রোজেন কিন্তু দুটো হাইড্রোজেন কিন্তু পড়ে আছে। তাহলে এই একটা অক্সিজেন আর এই দুটো হাইড্রোজেন মিলে কি তৈরি হচ্ছে, কিন্তু জল আমার তৈরি হয়ে যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে ইউরিয়াটাকে শিল্প উৎপাদনে তৈরি করা হয়। তার মানে এবার দেখো আমাকে কোশ্চেনটা কি বলেছে, ইউরিয়া শিল্প উৎপাদনে ব্যবহৃত রাসায়নিক পদার্থগুলোর নাম। তাহলে রাসায়নিক পদার্থগুলো কি কি হচ্ছে না, যেইগুলো ইউরিয়া তৈরি করতে আমার কাজে লাগছে সেইগুলোই হচ্ছে রাসায়নিক পদার্থ। তাহলে নামগুলো কি কি না, একটা হচ্ছে অ্যামোনিয়া, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, আর মেন যে কম্পোনেন্টটা সেটা হচ্ছে কি না অ্যামোনিয়াম কিন্তু কার্বামেট। ঠিক আছে, এই তিনটে আমার রাসায়নিক পদার্থ। তার মানে তোমরা কি লিখবে না, ইউরিয়া শিল্প উৎপাদনে ব্যবহৃত রাসায়নিক পদার্থগুলোর নাম হলো অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড আর অ্যামোনিয়াম কার্বামেট। এই তিনটে হচ্ছে রাসায়নিক পদার্থ। আর কি বলেছে না, রাসায়নিক সমীকরণটা লিখতে বলেছে, মানে ব্যালেন্স সহ তোমরা এই পুরো সমীকরণটা কিন্তু লিখে দেবে, ঠিক এইভাবেই লিখবে। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার আসছি দেখো পরের কোয়েশ্চেনটা কি না 4-এর 12টা বলেছে এ ও বি দুটি করে কার্বন পরমাণু যুক্ত দুটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এই অসম্পৃক্ত কথাটা তোমরা কিন্তু ভালো করে খেয়াল করবে। আর কি বলেছে না দুটি করে কার্বন পরমাণু কিন্তু যুক্ত আছে। তারপরে কি বলেছে দেখে নি, ব্রোমিনের সঙ্গে বিক্রিয়ায় এতে অনুপ্রতি 1 অণু ব্রোমিন, তার মানে এ যে পদার্থটা আছে তার সঙ্গে 1 অণু ব্রোমিন যুক্ত হচ্ছে, ও বিতে অনুপ্রতি 2 অণু ব্রোমিন যুক্ত হয়। তার মানে বি এর সঙ্গে কিন্তু 2 অণু যুক্ত হচ্ছে ব্রোমিন, আর এর সঙ্গে কিন্তু 1 অণু ব্রোমিন যুক্ত হচ্ছে। এইটুকুর মানেটা এটাই বোঝায়। তারপরে কি বলেছে এ ও বি এর কিন্তু গঠন সংকেতটা কিন্তু লিখতে বলেছে, তার মানে আমাকে বিক্রিয়াটা কিন্তু লিখতে হবে। ঠিক আছে, দেখো কি এটা হচ্ছে 4-এর 12 কোশ্চেনটা। ঠিক আছে, বলেছে দেখো এ এবং বি দুটি কার্বন পরমাণু যুক্ত দুটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন কোনগুলো হয়, যেগুলো ডবল বন্ড ট্রিপল বন্ড হয়, এইগুলো হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তার মানে আমি একটা লিখছি দেখো সি ট্রিপল বন্ড সি, কারণ দুটো কার্বন পরমাণু লিখে দিয়েছি, আর দুই পাশে কি থাকবে হাইড্রোজেন থাকবে, কারণ কার্বনের যোজ্যতা যেহেতু 4, তার মানে এই হাইড্রোজেনটার সঙ্গে কার্বন একটা বন্ড করে আছে বা বন্ধন করে আছে। আর এইখানে দেখো কটা বন্ড আছে, এই কার্বনের সঙ্গে এই কার্বন 1 2 3টে, তার মানে কার্বনের কটা এখন যোজ্যতা হয়ে যাচ্ছে না 4টে। এটা মিলে যাচ্ছে কারণ 1 2 3 আর এখানে একটা 4। একইভাবে যদি আমি এই কার্বনটার ক্ষেত্রেও আমি দেখি দেখো 1 2 3 আর এই একটা 4,
তাহলে এইভাবেই কিন্তু আমি দুটো কার্বন রেখে একটা করে হাইড্রোজেন যুক্ত করে দিলাম। ঠিক আছে, এটা আমি জানি না এখন এ না বি, আমি কিন্তু পরে বুঝতে পারবো। এবার আমরা দেখব যে আর একটা, কারণ এ বি দুটো আমাকে করতে বলেছে, আর একটা আমি কার্বন ডবল বন্ড সি করে দিচ্ছি। এইখানে আমার দুটো হাইড্রোজেন হবে, এইখানেও কিন্তু আমার দুটো হাইড্রোজেন হবে। কারণ কি না, কারণ দেখো কার্বন, আমি কি বললাম, কার্বনের সবসময় যোজ্যতা 4 হয়। ঠিক আছে, এই দুটো হাইড্রোজেনকে আমি যদি এইভাবে লিখি, দেখো এই একটা হাইড্রোজেন আর নিচে হচ্ছে আর একটা হাইড্রোজেন। একইভাবে আমি যদি এই কার্বনটার ক্ষেত্রেও আমি দেখি, এখানে একটা হাইড্রোজেন আর এইখানে একটা হাইড্রোজেন। আমি নিচে লিখেছি বলে তোমাদের যে নিচে লিখতে হবে এমন কোনো মানে নেই, তোমরা উপরেও কিন্তু লিখতে পারো। ঠিক আছে, এবার দেখো আমি দেখব যে কার্বনের যোজ্যতা আমার 4 হচ্ছে কি, তাহলে একটা দুটো তিনটে চারটে, কার্বনের যোজ্যতা 4 হয়ে গেল। সেই কারণেই কিন্তু এইটার আর এইটার মধ্যে পার্থক্য কোথায় হলো, এখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে, এখানে কার্বন কার্বন কিন্তু ডবল বন্ড আছে। সেই কারণে এখানে একটা হাইড্রোজেন, এখানে কিন্তু দুটো হাইড্রোজেন। আশা করি তোমরা এইটুকু বুঝতে পারলে, কারণ এইটুকু না বুঝলে তোমরা কিন্তু যদি এই ধরনের মানে কোশ্চেন পড়ে বিভিন্ন টাইপের, তখন তোমরা কিন্তু নিজেরাই তার সলিউশনটা করতে পারবে। এবার দেখো কি বলেছে, আমার কিন্তু ব্রোমিন যুক্ত করতে বলেছে। ঠিক আছে, ব্রোমিন সবসময় যুক্ত হয় একটা একটা বন্ড ভেঙে। কি বলেছি, কি বললাম না, ব্রোমিন সবসময় যুক্ত হয় একটা একটা বন্ড ভেঙে। যেমন ধর আমি এইটার ক্ষেত্রে প্রথম দেখে নিচ্ছি, এখানে হাইড্রোজেন যেরকম আছে আমি রেখে দিলাম, আর এই কার্বন আমি যেরকম আছে রেখে দিলাম। আমি কি বললাম, একটা একটা বন্ড ভেঙে আমার ব্রোমিন যুক্ত হয়। তার মানে দেখো এখানে আমার কটা বন্ড আছে, দুটো বন্ড আছে। আমি কিন্তু এখানে তিনটে বন্ড আছে, আমি দুটো রেখে দিলাম, আর একটা বন্ড ভেঙে আমি কিন্তু একটা ব্রোমিন যুক্ত করে দিচ্ছি, আমি লিখে দিলাম। এখানেও একই রকমভাবে আমি এইটার মতো করব, কার্বন হাইড্রোজেন আমি রেখে দিলাম, আর নিচে কিন্তু একটা ব্রোমিন আমি যুক্ত করে দিলাম। কারণ এই বন্ডটা আমি যদি ভাঙি, তার মানে দুটো কার্বনের সঙ্গে দুটো ব্রোমিন যুক্ত হয়ে গেল। ঠিক আছে, এই বিআর2টাকে আমি যদি ভাঙি, তার মানে আমি কি লিখতে পারি, বিআর আর বিআর। তাহলে এই একটা বিআর এর সঙ্গে এই একটা বিআর কিন্তু এই কার্বনের সঙ্গে যুক্ত হয়ে গেল। এবার দেখো একইভাবে এইটার ক্ষেত্রেও আমি দেখব, তাহলে দুটো হাইড্রোজেন আমি যেরকম আছে রেখে দিলাম। তাহলে একটা বন্ড আমি রেখে দিলাম, আর একটা বন্ড ভেঙে আমার কি তৈরি হবে, কি হবে না, ব্রোমিন যুক্ত হয়ে যাবে। আর একটা যে বন্ড আছে, মানে এই বন্ডটাই ভেঙে এই কার্বনটার সঙ্গে আর একটা ব্রোমিন আমার যুক্ত হয়ে যাবে। তাহলে এখানে যেরকম হাইড্রোজেন, এখানে সেরকম হাইড্রোজেন আমি রেখে দিলাম। আশা করি তোমরা বুঝতে পারলে এইটুকু। এবার দেখো এইখানে দেখো ডবল বন্ড আছে, এখানে দেখো কার্বন কার্বন আমার সিঙ্গেল বন্ড আছে। সবসময় মনে রাখবে, কার্বন কার্বন যেখানে সিঙ্গেল বন্ড থাকে বা একটা বন্ড থাকে, সেই বন্ডটা কিন্তু ভীষণ স্ট্রং হয়, সুতরাং ভাঙার জন্য প্রচুর তাপের দরকার হয়। ঠিক আছে, তার মানে দেখো এই কার্বনের সঙ্গে কিন্তু আমি আর ব্রোমিন যুক্ত করতে পারবো না, কারণ এই বন্ডটা ভীষণ শক্ত, এই যে কার্বন কার্বন বন্ডটা, যার ফলে কি হয়, অনেক তাপমাত্রার দরকার হয়, সেই তাপমাত্রা কিন্তু এই বিক্রিয়ায় আমার লাগছে না। তার মানে কি আমার সুযোগ আছে না, এই বন্ডটাকে বা এই যে যৌগটা আছে তার সঙ্গে আর একটা ব্রোমিন যুক্ত হওয়ার আমার চান্স আছে। তাহলে একইভাবে আমি এইটার সঙ্গেও কিন্তু এখনও ব্রোমিন আমি যুক্ত করব। তাহলে ব্রোমিন আমি লিখে দিলাম। ঠিক আছে, এবার দেখো CH যেরকম আছে আমি রেখে দিচ্ছি, এখানে রেখে দিলাম, আর নিচে দেখো বিআর যেরকম আছে রেখে দিলাম। আর এখানে দেখো একটা বন্ড দেবো, কারণ একটা বন্ড ভেঙে আমার ব্রোমিন যুক্ত হবে বললাম। তাহলে এখানে CH যেরকম আছে রেখে দিলাম, এখানে বিআর কিন্তু যেরকম আছে রেখে দিলাম। ঠিক আছে, আর এইটা কিন্তু যেরকম আছে আমি রেখে দিচ্ছি। কি বললাম, একটা বন্ড ভেঙে ব্রোমিন যুক্ত হবে, তার মানে এখানে একটা বিআর যুক্ত হবে এই কার্বনের সঙ্গে, এই কার্বনের সঙ্গেও কিন্তু একটা বিআর আমার যুক্ত হয়ে যাবে। আশা করি তোমরা এইটুকু বুঝতে পারলে। এবার আমি দেখব যে কোনটা এ আর কোনটা বি, এরই তো আমাকে নামটা লিখতে বলেছে। দেখো এবার কোশ্চেনটা আমি দেখছি যে এ অণুতে মানে যে যৌগটা থাকবে তার সঙ্গে প্রতি এক অণু ব্রোমিন যুক্ত হচ্ছে। তার মানে দেখো এখানে আমার এক অণু লাগছে, এখানে আমার এক অণু কিন্তু আমি ব্রোমিন যুক্ত করছি। তাহলে এ যেটা হবে তার সঙ্গে আমার এক অণু কিন্তু ব্রোমিন যুক্ত হচ্ছে। তার মানে এই যে
কার্বন কার্বন ডবল বন্ড আছে সেই যৌগটা হবে আমার বি, কারণ দেখো সেইটা হবে আমার এ, ঠিক আছে, কারণ এর সঙ্গে আমার এক অণু ব্রোমিন যুক্ত হচ্ছে, তাহলেই আমি এইটা পাচ্ছি, ঠিক আছে, বুঝতে পারলে। এবার পরের লাইনটা দেখে নিই, বলেছে দেখো বিতে অনুপ্রতি 2 অণু ব্রোমিন যুক্ত হয়, তাহলে আমার যেটা বি হবে তার সঙ্গে 2 অণু ব্রোমিন যুক্ত হচ্ছে, তাহলে এইটা হচ্ছে আমার বি হয়ে যাবে। কেন হবে? কারণ দেখো বি এর সঙ্গে প্রথমে আমার 1 অণু ব্রোমিন যুক্ত হচ্ছে, তারপরে কিন্তু এখনও ব্রোমিন যুক্ত হওয়ার চান্স আছে, সেই কারণে কিন্তু আমি এখনও 1 অণু ব্রোমিন যুক্ত করে আমি এই যৌগটা কিন্তু পেলাম। তার মানে এইটা হয়ে যাবে বি আর এটা হয়ে যাবে কিন্তু এ। এবার আমি নামগুলো লিখব, কারণ এখানে আমাকে গঠন সংকেতটা লিখতে বলেছে। এর নাম তোমরা কি জানো? এর নাম হচ্ছে অ্যাসিটিলিন, ঠিক আছে, নিচে লিখে দেবে এটার নাম হচ্ছে অ্যাসিটিলিন। আর এর নাম কি? এর নাম হচ্ছে ইথিলিন, ঠিক আছে, নামটা তোমরা কিন্তু অবশ্যই লিখে দেবে নিচে। আর এইগুলোরও তোমরা নাম লিখতে পারো, আর যদি না লিখতে পারো কোনো অসুবিধা নেই। আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে এইখানে তোমরা নিচে কি লিখবে উত্তরটা? না, এ হলো যেটা ইথিলিন আর বি হলো যেটা সেটা হচ্ছে অ্যাসিটিলিন। এবার আসছি, দেখো যেটা বলেছে বি এর সঙ্গে ব্রোমিনের বিক্রিয়ায় সমিত রাসায়নিক সমীকরণটা লেখো। অর্থাৎ বি যে যৌগটা হলো, যে হাইড্রোকার্বনটা হলো, সেই হাইড্রোকার্বনের সঙ্গে ব্রোমিনের যে বিক্রিয়াটা আমি করলাম তার সমিত রাসায়নিক সমীকরণটা লিখতে বলছে। অর্থাৎ আমাকে ব্যালেন্স সহ ইকুয়েশনটা একবার লিখতে বলছে। তার মানে আমি লিখে নিই। দেখো বিটা আমার কোনটা হলো? বি হচ্ছে অ্যাসিটিলিন হলো, তাহলে আমি এখানে লিখে দিলাম, ঠিক আছে। তার সঙ্গে আমার কত অণু ব্রোমিন যুক্ত হচ্ছে? না, 2 অণু কিন্তু ব্রোমিন যুক্ত হচ্ছে। 2 অণু ব্রোমিন যুক্ত হয়ে গিয়ে কি হচ্ছে? না, CH যেরকম আছে রেখে দিলাম, আর এখানে একটাই বন্ড থাকবে, ঠিক আছে। তাহলে এখানে হলো একটা ব্রোমিন, এখানে হলো একটা ব্রোমিন, এখানে হলো একটা ব্রোমিন, আর এখানে হলো একটা ব্রোমিন। তাহলে এই যৌগটা তৈরি হয়ে যাচ্ছে অ্যাসিটিলিন থেকে। এটাই কিন্তু না সমিত রাসায়নিক সমীকরণ, ঠিক আছে। আর নিচে এখানে লিখে দেবে কিন্তু অ্যাসিটিলিনের নিচে বি, অবশ্যই লিখতে ভুলে যাবে না। এবার পরের কোশ্চেনটা দেখে নিই। বলেছে দেখো অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়ায় সমিত রাসায়নিক সমীকরণটা লেখো। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। দেখো কি এটা? না অথবা, তার মানে তোমরা কিন্তু কিভাবে লিখবে? না অথবা লিখে এরকম করে লিখে তারপরে কিন্তু কোশ্চেনের অ্যান্সারটা লেখা শুরু করবে। বলেছে অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়ায় রাসায়নিক সমীকরণটা লিখতে বলেছে। তার মানে আমি দেখো অ্যাসিটিক অ্যাসিডের সংকেত তোমরা কি জানো? না CH3COOH, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, নিচে তোমরা লিখে দেবে অ্যাসিটিক অ্যাসিড। প্লাস কার সঙ্গে বিক্রিয়া করতে বলেছে? না সোডিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে কিন্তু বিক্রিয়া করতে বলেছে। সোডিয়াম হাইড্রক্সাইডের সংকেত হচ্ছে এইটা, ঠিক আছে। বিক্রিয়া করে কি তৈরি হয়? না বিক্রিয়া করে কিন্তু তৈরি হয় সোডিয়াম অ্যাসিডেট কিন্তু তৈরি হয়ে যায় COONA। অর্থাৎ এই যে অ্যাসিটিক অ্যাসিডের হাইড্রোজেনটা যুক্ত আছে COOর সঙ্গে, সেটা প্রতিস্থাপিত হয়ে কি হয়ে যাবে? না এই সোডিয়াম হাইড্রক্সাইডের সোডিয়ামটা কিন্তু এখানে যুক্ত হয়ে যাবে আর হাইড্রোজেনটা এখানে কিন্তু চলে আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তার মানে দেখো এই হাইড্রোজেনটা এইখানে চলে এলে কি তৈরি হয়ে যাবে? না দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেন, সেটা মিলে জল তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এর নামটা কি বললাম? এর নামটা কিন্তু সোডিয়াম অ্যাসিটেট। এই নামটা কিন্তু অবশ্যই লেখার চেষ্টা করবে, তাহলে সোডিয়াম অ্যাসিটেট, ঠিক আছে। দেখো এটার নিচেও তোমরা জল লিখতে পারো, আর যদি নাও লেখো কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর এইটার নিচে নামটা আমি লিখে দিতে বললাম অ্যাসিটিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রক্সাইড। এবার তোমরা যেটা লিখবে, যে কিভাবে লিখবে, দেখো লিখবে যে অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়ায় সোডিয়াম অ্যাসিটেট ও জল তৈরি হয়। এই কথাটা কিন্তু তোমরা অবশ্যই নিচে লিখে দেবে, বা প্রথমে যদি এটা লিখে তারপরে বিক্রিয়াটা লেখো সেটা কিন্তু আরও ভালো হবে, ঠিক আছে। দেখো এখানে আমাকে কি বলেছে? না ব্যালেন্স সহ আমাকে কিন্তু বিক্রিয়াটা লিখতে বলেছে। এখানে একটা CH3 আছে, এখানে দেখো একটাই CH3 আছে, এখানে COO আছে, এখানে COO আছে, এখানে
এনে আছে একটা, এখানে কিন্তু এনে আছে একটা, এখানে হাইড্রোজেন আর এখানে দেখো দুটো হাইড্রোজেন আছে, এখানেও কিন্তু দুটো হাইড্রোজেন, ঠিক আছে। এখানে একটা অক্সিজেন, এখানে কিন্তু একটা অক্সিজেন, মানে ব্যালেন্স আমার করাই আছে, আমাকে কিন্তু আলাদা করে করতে হলো না। এবার আসছি পরের কোশ্চেনটা, বলছে দেখো প্যাকেজিংয়ে ব্যবহারের জন্য পাট ও পলিথিনের মধ্যে কোনটি পরিবেশ বান্ধব এবং কেন? দেখো কি লিখবে না, পাট ও পলিথিনের মধ্যে পাট হলো পরিবেশ বান্ধব প্যাকেজিংয়ে ব্যবহারের জন্য। এই কথাটা লিখলে আমি তোমাদের একটু লিখে দেখিয়ে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। দেখো কি লিখবে না, পাট হলো পরিবেশ বান্ধব, পাট হলো পরিবেশ বান্ধব, পরিবেশ বান্ধব প্যাকেজিংয়ে ব্যবহারের জন্য, ঠিক আছে। এবার বলেছে কেন, সেটা দেখো 2 নম্বরের আছে, এটা কিন্তু 1 নম্বরের ছিল, তার মানে এখানটা তোমরা 1 পেয়ে গেলে। আর 2 নম্বরের কোশ্চেনটা কীরকমভাবে লিখতে হবে, আমাকে কারণটা লিখতে হবে। কেন পাট পরিবেশ বান্ধব? কারণ তোমরা জানো যে পাট হলো বায়োডিগ্রেডেবল পদার্থ। আমি যেরকম বলছি তোমরা কিন্তু সেরকমভাবে লেখার চেষ্টা করবে, তাহলে কিন্তু ভালো হবে, বা নিজের মতো করেও লেখার চেষ্টা করো। আমি নিজের মতো একটু বলে দিলাম। পাট হলো পাট হলো বায়োডিগ্রেডেবল পদার্থ, যার জন্য বিভিন্ন বিয়োজকের দ্বারা পাট বিয়োজিত হয়ে সহজেই পরিবেশে মিশে যেতে পারে, ফলে পরিবেশ দূষণের সম্ভাবনা অনেক কমে যায়। সেই কারণেই প্যাকেজিংয়ে ব্যবহারের জন্য পাট হলো পরিবেশ বান্ধব। আশা করি তোমরা বুঝতে পারলে আমার কথাটা। আজকের ভিডিওতে আমি যেগুলো করালাম তার মধ্যে যদি কোনো জায়গা তোমাদের বুঝতে অসুবিধা হয়, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো।